তুমি হাসছো আর এদিকে আমার পরাণ পুরে ছাই হয়ে যাচ্ছে। শুভ্রা হাসতে হাসতে গড়িয়ে পড়ে বলল, আহারে, ইস কি কষ্ট আপনার। ঈশান আবার আকাশের দিকে তাকিয়ে দুষ্টুমি শুরু করে গেয়ে উঠল। ঈশানের গান গাওয়ার ভঙ্গি দেখে শুভ্রার হাসতে হাসতে পেটে খিল ধরার উপক্রম। ঈশান অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল শুভ্রার দিকে। হাসছে মেয়েটার দু গালে ছোট ছোট টোল পড়ে। ইস কি মিষ্টি লাগে দেখতে, কিন্তু এই মিষ্টির স্বাদ নেওয়ার অধিকার ঈশানের নেই। তাই সে তড়িঘড়ি করে মুখ ঘুরিয়ে নিল। আকাশে চাঁদের হাত দেওয়ার মতো বোকামি সে করতে চায় না। বেশ কিছুক্ষণ পর নিজেকে সামনে নিয়ে ঈশান শোধালো, তা ম্যাডাম, আপনার কি রাগ এবার একটু কমেছে? শুভ্রা হাসি থেমে একটা লম্বা নিঃশ্বাস নিল, তারপর ভুরু কুঁচকে বলল, তার মানে আপনি এতক্ষণ আমার রাগ ভাঙানোর জন্য এই ঢং করছিলেন? ঈশান ঘাস ছিঁড়তে ছিঁড়তে অবলীলে বলল, ধরো তাই। শুভ্রা এবার মুখ ঘুরিয়ে জেদে সুরে বলল, এত সহজে রাগ ভাঙেনি আমার। যদি সত্যি রাগ ভাঙাতে চান তবে আমার একটা কথা রাখতে হবে। ঈশান ইচ্ছুক হয়ে জিজ্ঞেস করলো, বলো কী কথা? শুভ্রার চোখ উজ্জ্বল করে জানালো, আসলে অনেক দিন ধরে গ্রামটা ভালো করে দেখা হয় না। আমার সাথে গ্রাম ঘুরতে বের হতে হবে। গ্রামে প্রচুর পেয়ারা আর আম গাছ আছে, ওখান থেকে ফল চুরি করতে হবে। শুনে ঈশান চোখ চড়ক গাছ। সে বিষম খেয়ে চেঁচিয়ে উঠল, হোয়াট, ফল চুরি? শুভ্রা কাঁধ উঁচিয়ে নির্বিকার ভঙ্গিতে বলল, হ্যাঁ, ডিসিশন আপনার, যাবেন কি না? না গেলেন নাই, আর আপনার সাথে আমার কোনো জন্মেও কথা নেই। রাসেলকে এবার চারপাশ থেকে ঘিরে ধরেছে ইমন, মিহি আর পাখি। উঠোনময় একচোট দৌড়াতে চলল ছালামির জন্য। উপায়ন্তর না দেখে রাসেল শেষমেশ যান বাঁচাতে বড় একটা পেয়ারা গাছের চড়ে বসলো। মিহি নিচ থেকে গাছের দিকে তাকিয়ে চিৎকার দিয়ে উঠল, ভাইয়া, ওভাবে ঝুলে থেকে লাভ নেই। আপনি কি আর নামবেন না? যখন নামবেন তখনই ধরবো। রাসেল মগডালে বসে কাছামুচু করে বলল, বোন দেখ, আমি একজন বেকার মানুষ, চাকরি বাকরি কিছু করি না। আমি এত টাকা কই পাবো? তোদের তিনজনকে 50 টাকা দিচ্ছি, যা সবাই মিলে দোকানে গিয়ে কিছু খেয়ে আয়। ইমন দুই কোমরে হাত দিয়ে তেরামি করে বলল, আমাদের কি তোমার কাছে ভিক্ষুক মনে হয় যে 50 টাকা দিবা আর আমরা অমনি ভিক্ষা নিয়ে চলে যাব? পাখি এবার সুর মিলিয়ে কড়া গলায় বলল, দেখেন রাসেল ভাইয়া, ভালো ভালো টাকা দিয়ে দেন বলছি, নাহলে কিন্তু আমরা ছাড়া পাত্র নই, খবর আছে আপনার। রাসেল এবার গাছের ডালে পা ঝুলিয়ে আয়েশ করে বসলো। অবজ্ঞা সুরে বলল, একটা পয়সাও দেবে না, কি করবি কর, দেখি কি করতে পারিস। মিহি এবার রাগে অগ্নিশর্মা হয়ে গাছে ধাক্কা দিতে শুরু করলো। ইমন আর পাখিও দমে যাওয়ার পাত্র নয়, ওরাও যোগ দিল। ঘাসটা কিছুটা ছোট হওয়ায় ধাক্কা চোটে মরমর করে নড়তে শুরু করলো। মনে হচ্ছে এখনই ডালপালা সব ভেঙে পড়বে। রাসেল উপর থেকে ভয়াক্ত চোখে ডাল শক্ত করে আঁকড়ে ধরে আত্মনাদ করে বলে উঠল, আরে আরে, কি করছিস তোরা? থাম বলছি, পড়ে যাব তো। নিচ থেকে পৈশাচিক আনন্দ নিয়ে চিল্লিয়ে বলো, টাকা না দেওয়া পর্যন্ত তুমি ওখানেই বসে থাকো, আর আমরা নিচ থেকে তোমাকে দোল দিই। এনজয় দ্য রাইড ব্রো। ঠিক সেই মুহূর্তে শুভ্র ফোনে কথা বলতে বলতে ঘর থেকে উঠোনে বেরিয়ে এলো। ক্ষুদে বাহিনীর এই কাণ্ড কারখানা দেখে সে কড়া গলায় ধমক দিয়ে উঠল, কি হচ্ছে এখানে? গাছটাকে এভাবে দোলাচ্ছিস কেন তোরা? শুভ্র গম্ভীর কণ্ঠস্বর কানে যেতেই ইমন, পাখি আর মিহির চমকে গিয়ে তটস্থ হয়ে সোজা হয়ে দাঁড়িয়ে পড়ল। শুভ্র তখন গাছের মগডালে বসে থাকা রাসেলকে খেয়াল করেনি। সে ভুরু কুঁচকে পুনরায় শুধালো, গাছটাকে এভাবে দোলালি কেন? ইমন কাছামুচু মুখে বলল, আসলে রাসেল ভাইয়ের কাছে সালামি চেয়েছিলাম, উনি টাকা দেওয়ার ভয়ে গাছে উঠে বসে আছেন, তাই ওনাকে নামানোর জন্য সবাই মিলে একটু দোল দিচ্ছিলাম। ইমনের কথায় শুভ্র আর জিজ্ঞাসু দৃষ্টিতে গাছের দিকে তাকালো। দেখলো রাসেল ডাল আঁকড়ে ধরে গুটিসুটি মেরে বসে আছে। শুভ্র দেখে রাসেল অপ্রস্তুত ভঙ্গিতে দাঁত বের করে একটু হেসে ফেলল। সে ওপর থেকে কৈফিয়ত দেওয়ার সুরে বলল, আসলে বড়, সবাই যে হারে টাকা চাইছে, এতগুলো টাকা দেওয়া কি হুট করে সম্ভব বলো? শুভ্র রাসেলের কথা কোনো উত্তর দিল না। সে নির্বিকার ভঙ্গিতে আবার ফোনে কানে ধরে কথা বলতে বলতে চলে গেল। ঠিক তখনই রাসেলের সুর পাল্টে হঠাৎ বেশ দরাজ গলায় বলে উঠল, দিব দিব, তোদের সবাইকে টাকা দিব, কত টাকা লাগবে বল তোরা? আরে, আমি তো এতক্ষণ সবার সাথে জাস্ট মজা করছিলাম।
রাসেলের এই ভোরবদল দেখে শুভ্র পা দুটো থেমে গেল। সে খানিকটা অবাক হয়ে ঘাড় ঘুরিয়ে পেছনের দিকে তাকালো। যা দেখলো তাতে তার রাগে চোয়াল শক্ত হয়ে এলো। হাতের ফোনটা কানের পাশে সজোরে চেপে রেখে সে মনে হচ্ছে অতিরিক্ত চাপে ফোনটা এখনই মরমর করে ভেঙে ফেলবে। সামনে এসে দাঁড়িয়েছে হৃদি। সে ভুরু কুঁচকে অবাক বিস্ময়ে গাছের দিকে তাকিয়ে রাসেলের কাণ্ড দেখছে। রাসেল মূলত হৃদিকে দেখে টাকা দিতে রাজি হয়েছে। আর যাই হোক, নিজের ক্রাশের সামনে অত্যন্ত নিজেকে ফকির প্রমাণ করাটা বড্ড লজ্জার বিষয়। রাসেলের এই হঠাৎ ভুল বদল দেখে শুভ্র তীক্ষ্ণ নজরে ওর দিকে তাকালো। ফোনের ওপাশ থেকে কেউ কথা বললেও সেদিকে পাত্তা না দিয়ে রাসেলের দিকে সরাসরি প্রশ্ন ছুড়ে দিল, কিন্তু রাসেল, তুমি তো কিছুক্ষণ আগে আমাকেই বললে এতগুলো টাকা দেওয়া সম্ভব না, আর এখন বলছো দিবে? ব্যাপার কি বলো তো? রাসেল অপ্রস্তুতভাবে দাঁত বের করে হাসলো। সে আর চোখে একবার হৃদির দিকে তাকিয়ে নিল, যা শুভ্র নজর এড়ালো না। রাসেলের মতিগতি যে সুবিধা নয় তা শুভ্র শুরু থেকেই জানে। রাসেল নিজেকে সামলে নিয়ে একটু তড়িঘড়ি করেই বলল, আরে বড়, আমি তো জাস্ট মজা করছিলাম। অনেক দিন পর সবার সাথে দেখা, তাই একটু ফাজলামি করলাম আর কি। গেট ইট? শুভ্র ওর কথার কোনো উত্তর দিল না। সে আবার কঠোর নজরে মিহি, পাখি আর ইমনের দিকে তাকালো। গম্ভীর আর ধমকে সুরে বলল, বাড়ির বড়রা কি তোমার হাত খরচ দেয়নি যে এইভাবে ভিক্ষুকের মতো টাকার জন্য মানুষের পেছন পেছন ঘুরছিস? আর সেকেন্ড টাইম যদি তোদের এভাবে দাঁড়িয়ে থাকতে দেখি তবে চড়িয়ে সবগুলো দাঁত ফেলে দেবো। গেট আউট! শুভ্রের এমন রুদ্রমূর্তি দেখে ওরা তিনজনই বেশ ভয় পেয়ে গেল। আর এক মুহূর্ত কথা না বাড়িয়ে যে যার মতো সেখান থেকে চম্পট দিল। হৃদি তখনও সেখানে থমকে দাঁড়িয়েছিল। শুভ্র এবার হৃদির দিকে ফিরে দাঁতের দাঁত চেপে হিস হিসিয়ে শুধালো, তোর কি খুব চড় খাওয়ার ইচ্ছে হয়েছে, নাকি এখান থেকে যাওয়ার পথ ভুলে গেছিস? হৃদি আর এক সেকেন্ডও সেখানে দাঁড়ালো সাহস পেল না। দ্রুত পায়ে বাড়ির ভেতরে চলে গেল। রাসেলের পুরো বিষয়টা একদম হাবা হয়ে তাকিয়ে রইল। সে শুভ্রকে কিছু একটা বলতে চাইল, কিন্তু তার আগে শুভ্র গটগট করে বাড়ির মেন গেট দিয়ে বেরিয়ে গেল। রাসেল একা উঠানে দাঁড়িয়ে মাথা চুলকাতে চুলকাতে বিড়বিড় করে বলল, কি হচ্ছে এসব আমার সাথে? এই শুভ্র কেন আমার সব প্ল্যানে বারবার জল ঢেলে দিচ্ছে? আচ্ছা, আমি কি ওর কোনো জাতশত্রু নাকি যে ও এমন করছে? ড্যামিট! দুপুরে ড্রয়িং রুমে বেশ আড্ডার আমেজ। বড়রা একপাশে বসে গল্প করছেন আর অন্য পাশে মিহি, পাখি, ইমন আর রিদি চারজন মিলে আয়েশ করে চিপস খাচ্ছে আর টিভিতে সিনেমা দেখছে। ঠিক সেই মুহূর্তে বাইরে থেকে ঘেমে নিয়ে ঢুকলো রাসেল। কপালে ঘামে বিন্দু চিকচিক করছে। সে ড্রয়িং রুমে ঢুকে সরাসরি রিদির পাশে সোফাটায় ধপ করে বসে পড়ল। তারপর বিলকিস চৌধুরীর উদ্দেশ্যে হাঁক ছেড়ে বলল, মামি, এক গ্লাস ঠান্ডা পানি দাও তো, যা রোদ আর গরম পড়েছে বাইরে, মরে গেলাম। হুট করে নিজেকে একদম গা ঘেঁষে রাসেলকে বসতে দেখে হৃদি বেশ অপ্রস্তুত আর অপদমস্তক বোধ করলো। সে অন্য সোফায় যাওয়ার জন্য উঠে দাঁড়াতে নিলেই রাসেল চট করে ওর হাতটা ধরে ফেলল। কোথায় যাচ্ছ? বসো এখানে, সমস্যা কি? সেই মুহূর্তে সদর দরজা দিয়ে ভেতরে প্রবেশ করলো শুভ্র। ওর সাথে তুর্য আর রিফাত, ওর শুভ্র বন্ধু। গ্রামে দেখার খুব শখ ছিল বলে শুভ্র ওদের নিয়ে এসেছে। কিন্তু ভেতরে ঢুকে শুভ্র চোখ গিয়ে পড়ল সোফার ওপর। রাসেলকে আবার হৃদির হাত ধরতে দেখে শুভ্র চোখ শক্ত হয়ে এলো। সে স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকলো। হাউ ডেয়ার হি টাচ আর হার অ্যাগেন! কথাটা যেন মনে মনে আওড়ালো ও। হৃদির চূড়ান্ত বিরক্ত হয়ে ঝটকা মেরে নিজের হাত ছাড়িয়ে নিয়ে বলল, ভাইয়া, আমার একটা দরকারি কাজ আছে, আপনি বসেন, পরে কথা হবে। রাসেল নাছরবান্দার মতো বলো, রাখো তোমার কাজ, কাজটাই পরে হবে, আগে বসো, একটু গল্প করি। দিদি আবারও না করতে চাইলো, কিন্তু রাসেল একরকম জোর করেই ওকে পাশে বসিয়ে দিল। দিদি প্রচণ্ড অস্বস্তি আর বিরক্তি নিয়ে চুপচাপ বসে রইল। তুর্য আর রিফাত বাড়ির সদস্যের সাথে কুশল বিনিময় করলো। বিলকিস চৌধুরী শুভ্রদের দেখে হাসি মুখে বললেন, তোমরা হয়তো জার্নি করে অনেক টায়ার্ড হয়ে গেছো, বসো বাবা, আমি সবার জন্য ঠান্ডা শরবত আনছি। রিফাত আর তুর্য গিয়ে মিহি আর পাখিদের সামনে সোফাটায় বসলো। রিফাত হালকা এসে মিহি আর পাখির দিকে তাকিয়ে বলল, হাই সুন্দরীরা, কী খবর? আবার দেখা হয়ে গেল। মিহি চিপসের প্যাকেট থেকে একটা চিপস মুখে পুরে হালকা এসে সহজভাবে উত্তর দিল,
এই তো ভালো। আপনারা কেমন আছেন? রিফাত সোফায় আরাম করে হেলান দিয়ে বসে হাসি মুখে জানালো, এই তো আবারও বেশ ভালো আছে। রিফাত এবার রিদির দিকে তাকিয়ে বলল, হাই রিদি, কেমন আছো? রিদি রাসেলের পাশে বসে অস্বস্তি বোধ করলো মুখে জোর করে হাসি ফুটিয়ে নরম স্বরে বলল, আলহামদুলিল্লাহ ভালো, আপনি? রিফাত মাথা নেড়ে সায় উৎসাহ দিয়ে বলল, ভালো। তোমাদের নানু বাড়ির এই গ্রামটা দেখার খুব শখ ছিল, তাই হুট করে চলে আসলাম। হৃদয় বিনয়ের সাথে মৃদু এসে বলল, খুব ভালো হয়েছে ভাইয়া। রিফাত এবার রাসেলের দিকে তাকিয়ে বলল। রাসেল বেশ গদগদ হয়ে আলাপ জমানোর চেষ্টা করলো। সে রিফাতের দিকে তাকিয়ে চটপট নিজেকে জাহির করে বলল, হাই, আমি রাসেল, শুভ্র ফুফাতো ভাই। ঠিক সেই মুহূর্তে পাশে থাকা তুর্য সরু চোখে রাসেলের দিকে তাকিয়ে ঠাট্টার ছলে টিপকেনি কেটে বলল, তা কোন রাসেল? রাসেল ভাইপা নাকি? তুর্যের এমন রসিকতা শুনে ড্রয়িং রুমে উপস্থিত সবাই একযোগে হো হো করে হেসে উঠল। হৃদয় নিজের হাসি চেপে রাখতে পারল না। রাসেল তুর্যর দিকে তাকে কিছুটা থতমত খেয়ে কাচুমাচু মুখে বলল, আপনিও না ভাইয়া? মাঝখান দিয়ে খুব মজা করছেন। তুর্য নিজের স্মার্ট ঘড়িটার দিকে তাকিয়ে মুচকি এসে পাল্টা জবাব দিল, আরে মজাই করাই তো আমাদের কাজ। শুভ্র নিজের রাগটা আর কোনোভাবে সামলাতে পারছে না। কড়া করে নিষেধ করার পরেও রিধি কীভাবে রাসেলের পাশে বসে আছে, ওটা ভেবে ওর পিত্তি জ্বলে যাচ্ছে। ওর তীব্র ইচ্ছে করছে এখনই গিয়ে রিধির গালে শক্ত করে একটা চড় বসিয়ে দিতে। রাগে শুভ্রর বুকটা দ্রুত ওঠানামা করছে। সে বড় বড় নিঃশ্বাস ফেলে নিজেকে কোনো মতো শান্ত করার চেষ্টা করলো। ওর শরীরটা কেমন যেন রিড়ি করছে। এখন একটু ঠান্ডা পানির শাওয়ার না নিলে মাথার রোগ ছিঁড়ে যাবে। সে হৃদির দিকে তাকাতেই এক পলক জ্বলন্ত দৃষ্টিতে তাকিয়ে মনে মনে বলল, তোকে তো আমি পরে দেখে নেব। তোর কপালে আজ অশেষ দুঃখ আছে। আমার কথা না রাখার সাহস তোর কোথা থেকে হয়? সেই দম্ভটা আজ আমি চূর্ণ করবই। জাস্ট ওয়েট অ্যান্ড সি। শুভ্র আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। সে রান্নাঘরের দিকে তাকিয়ে একটু গলা উঁচিয়ে তার মায়ের উদ্দেশ্যে কড়া মেজাজে হাঁক ছেড়ে বলল, আমু, জলদি আমার রুমে এক কাপ কফি পাঠাও। বলে শুভ্র গটগট করে নিজের রুমের দিকে চলে গেল। ওদিকে ড্রয়িং রুমে রিপা, তুর্য আর বাকিদের হাসি ঠাট্টা আর খুনসুটি। কিছুক্ষণের মধ্যে সারা চৌধুরী এক কাপ গরম কফি এনে সরাসরি হৃদের হাতে ধরিয়ে দিয়ে ব্যস্ত গলায় বললেন, যা তো মা, গিয়ে তোর শুভ্র ভাইকে কফিটা দিয়ে আয়। আমি রান্নাঘরে ডাল বসিয়েছি, পুড়ে যাবে, তাড়াতাড়ি যা। বলে তিনি আর উত্তরে অপেক্ষা না করে চলে গেলেন। হৃদির কলিজাটা এক মুহূর্তের জন্য কেঁপে উঠল। শুভ্রর এই রাগী চোখের কথা মনে পড়তেই হাত পা ঠান্ডা হয়ে আসছে। তবু নিজেকে সামনে নিয়ে সে ধীর পায়ে শুভ্র রুমের দিকে এগিয়ে গেল। হৃদি রুমে ঢোকার ঠিক সেই মুহূর্তে শুভ্র ওয়াশরুম থেকে বের হলো। তার কোমরে শুধু একটা টোয়ালে জড়ানো। সুঠাম দেহ থেকে টপ টপ করে পানি পড়ছে। ভেজা চুলগুলো কপালে এসে লেপ্টে আছে। হঠাৎ শুভ্রকে এই অবস্থায় দেখে হৃদি অপ্রস্তুত হয়ে তড়িৎ গতিতে উল্টো দিকে ঘুরে দাঁড়িয়ে চোখ বন্ধ করে ফেলল। লজ্জায় লাল হয়ে সে বিড়বিড় করে বলল, ছি ছি, আসার আর সময় পেলি না, কি লজ্জা। শুভ্র কোনো কথা না বলে ধীর পায়ে হৃদিদি ঠিক পেছনে এসে দাঁড়ালো। ওর শরীর থেকে সাবানের সুগন্ধ আর ভেজা শরীরের হিমেল ভাব হৃদি অনুভব করতে পারছে। হৃদি মাথা নিচু করে কাঁপা কাঁপা গলায় বলল, ভাইয়া, আপনি তাড়াতাড়ি পোশাক পরে নেন, আর আমি কফির কাপটা টেবিলে রেখে যাচ্ছি। বলে হৃদি চোখ বন্ধ অবস্থায় উল্টো পায়ে হেঁটে যেতেই সে সজোরে শুভ্র সদ্য গোসল করা শক্ত বুকের উপর গিয়ে ধাক্কা খেল। হৃদির মনে হলো সে জীবন্ত কোনো শক্ত পাথরের পাহাড়ের সাথে ধাক্কা খেয়েছে। সে হকচকে ঘুরে তাকিয়ে শুভ্রকে একইভাবে নিজের সামনে দাঁড়িয়ে থাকতে দেখে আবার উল্টো ঘুরে দাঁড়িয়ে বিরক্ত গলায় বলল, ছি ভাইয়া, আপনার কি একটু লজ্জা নেই? এইভাবে শুধু একটা টোয়াল পেঁচিয়ে সামনে দাঁড়িয়ে আছেন, তাড়াতাড়ি ড্রেস চেঞ্জ করে তো। শুভ্র এবার ঈদের কানের কাছে মুখ নিয়ে বেশ গম্ভীর আর ভারী গলায় প্রশ্ন করলো, যদি না পারি তবে তুই কি করবি? হৃদি এবার কিছুটা রেগে গিয়ে উত্তর দিল, আজব, আমি কি করব? আপনাকে ইচ্ছে, পারবেন কি পারবেন না? আমার কাজ ছিল কফিটি দিয়ে যাওয়া, আমি দিয়ে গেলাম। বলে হৃদি দ্রুত কফির কাপটা পাশে টিপয়ে নামিয়ে রেখে ঘর থেকে বেরিয়ে যাওয়ার জন্য পা বাড়ালো।
কিন্তু দরজার কাছে পৌঁছানোর আগে শুভ্র বাজ পাখির মতো ছৌ মেরে ওর ডান হাতটা শক্ত করে চেপে ধরলো। রীতি কিছু বুঝে ওঠার আগেই শুভ্র ওকে হ্যাঁচকা টানে ঘুরিয়ে এনে একদম দেওয়ালের সাথে চেপে ধরলো। ওর হাতের বর্জ মুষ্টিতে রীতির যন্ত্রণায় কুঁচকে উঠল। রীতি অবাক চোখে শুভ্রর দিকে তাকালো। শুভ্রর চোখ দুটো রাগে একদম জবা ফুলের মতো লাল হয়ে আছে। বুকটা কামারের হাঁপাড়ের মতো দ্রুত ওঠানামা করছে। শুভ্র প্রতিটি তপ্ত নিঃশ্বাস রীতির মুখে এসে আছড়ে পড়ছে, আর ওর ভিজা চুল থেকে টপ টপ করে পানি পড়ে রীতির কাঁধ ভিজিয়ে দিচ্ছে। শুভ্রর এমন রুদ্রমতি দেখে রীতি ভেতরে ভেতরে শিউরে উঠল। শুভ্র রীতির চোখের মনির দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে দাঁতের দাঁত চেপে হুঙ্কার দিয়ে বলল, তোর সাহস কী করে হয় রাসেলের পাশে গিয়ে বসার? তোকে আমি বলিনি যে ওর থেকে কথা 10 হাত দূরে থাকবি? রীতির যন্ত্রণায় ভুরু কুঁচকে ফেলল, কিন্তু দমে গেল না। সে পাল্টা যুক্তি দিয়ে বিরক্ত গলায় বলল, পাশে বসলে সমস্যা কি? আর আমি তো রীতির কথা শেষ হওয়ার আগে শুভ্র ওর গলার স্বর আরও চড়িয়ে কড়া শাসনে বাধা দিয়ে বলল, সমস্যা আছে? আমি বলেছি মানে আছে। তুই রাসেলের আশেপাশেও ঘেঁষবি না, ওর থেকে যোজন যোজন দূরে থাকবি, এটাই আমার শেষ কথা। শুভ্রের এমন পাগলামি দেখে রীতি এক মুহূর্তের জন্য থমকে গেল। মনে মনে ভাবলো, আচ্ছা শুভ্র কি কোনোভাবে জেলাস? ওর এই অধিকার খাটানো কি হিংসা থেকে আসছে? মুহূর্তে রীতির মাথায় একটা শয়তানি বুদ্ধি খেয়ে গেল। সে শুভ্রকে আরও তাতানোর জন্য তাচ্ছিল্যের সুরে বলল, আজব তো আপনি, পাশে বসেছে তো কি হয়েছে? রাসেল ভাইয়া তো কোনো খারাপ উদ্দেশ্য নেই, উনি তো বেশ সহজ মানুষ। কথাটি শোনা মাত্রই শুভ্র ধৈর্যের বাঁধ ভেঙে গেল। সে রীতির গাল দুটো এক হাতে শক্ত করে চেপে ধরে ক্রুদ্ধ হাসি হেসে বলল, বাহ, খুব দেখি রাসেলের পাশে বসতে ভালো লেগেছে তোর। ওর সঙ্গে খুব এনজয় করছিস তাই না? গালে শুভ্রের আঙুলের চাপে রীতি বেশ ব্যথা পেল, তবু সে মুখ কুঁচকে জেদি গলায় বলল, আপনি কিন্তু আমার সাথে খুব খারাপ ব্যবহার করছেন। রাসেল ভাইয়া মানুষ হিসাবে অনেক ভালো, তাহলে অযথা কেন একটা ভালো মানুষের উপরে এত রাগ দেখাচ্ছেন আপনি? রীতির মুখে রাসেলের গুণগান শুনে শুভ্র মাথায় একদম বিগড়ে গেল। সে রীতির গাল দুটো আরও জোরে পিষে ধরে প্রায় চিৎকার করে ফেটে পড়ল। রাসেল ভালো নাকি খারাপ সেটা আমার জানার কোনো প্রয়োজন নেই। আমি তোকে যা বলছি শুধু সেটুকুই তোর আইন। মনে রাখবি, আমি ব্যতীত এই দুনিয়ার অন্য সব পুরুষ তোর জন্য নিষিদ্ধ। শুভ্র মুখের ওপর এমন সপাট কথা শুনে রীতি যেন মুহূর্তের মধ্যে কথা বলার শক্তি হারিয়ে ফেলল। শুভ্রের এই রুদ্রমূর্তি তার কাছে একেবারে অপরিচিত, কিন্তু এই অদ্ভুত আচরণ কি সত্যি হিংসা থেকে? ভাবতে রীতির মনটা এক অজানা খুশিতে ভরে গেল। সে শুভ্রকে আরও খেপিয়ে তোলার জন্য জেদি গলায় বলল, শুনবো না আপনার কথা? আমি 100 বার রাসেল ভাইয়ের সাথে কথা বলবো। আপনার শাসন করার আপনি কে? আমার হাজবেন্ড? কেমন হাজবেন্ড যে আজও আমাকে স্ত্রী হিসাবে মেনে নিতে পারেননি? তাহলে সেই স্ত্রীর উপর আপনার অধিকার দেখান কোন সাহসে? হৃদির এই তীক্ষ্ণ কথাগুলো শুভ্র ধৈর্যের শেষ বাঁধন চুরমার করে দিল। এতক্ষণ সে নিজেকে কোনো মতে শান্ত রাখার চেষ্টা করছিল, কিন্তু এবার আর পারল না। হাতের নিয়ন্ত্রণ হারিয়ে সে সজোরে হৃদির গালে একটা থাপড় বসিয়ে দিল। চড়ে থাকা হৃদি ছিটকে গিয়ে দেওয়ালের সাথে ধাক্কা খেল। ঠোঁটের কোণ ফেটে নোনা রক্ত গড়িয়ে পড়ল। শুভ্র হৃদির চোখের দিকে তাকিয়ে হিংস্র গলায় গর্জে উঠল, বুকের পাটা থাকলে রাসেলের আশেপাশে যাস, খুন করবে ফেলবো তোকে আমি, একদম শেষ করে দেব। হৃদি গালে হাত দিয়ে ব্যথায় কোঁকড়ে গেলেও হার মানল না। সে চোখের পানি মুছে চ্যালেঞ্জ সরে দিয়ে বলল, তো মেরেই ফেলেন না, বারণ করেছে কে আপনাকে? মেরে আপদ বিদায় করেন। শুভ্র নিজের রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে সজোরে দেওয়ালের উপর একটা ঘুষি মারল। দেওয়ালের প্লাস্টার যেন খসে পড়া উপক্রম হলো। সে দাঁতে দাঁত চেপে বলল, দিদি তুই এখনই এখান থেকে যা, আমার মাথা ঠিক নেই, আমি উল্টোপাল্টা কিছু একটা করে ফেলতে পারি। আই সেড গেট আউট ফরম হেয়ার। হৃদি আর এক মুহূর্তে সেখানে দাঁড়ালো না। অপমান আর যন্ত্রণায় ভেঙে পড়ে দৌড়ে ঘর থেকে বের হয়ে গেল। শুভ্র দু চোখ শক্ত করে বন্ধ করে দেওয়ালের সাথে কপাল ঠেকে দাঁড়িয়ে রইল। এক হাতের মুষ্টি এতটাই শক্ত যে আঙুলের গিঁটগুলো সাদা হয়ে গেছে। রাগে আর উত্তেজনায় ওর শরীরে প্রতিটি রগ ফুলে উঠেছে, যেন এখনই ফেটে যাবে। সারা শরীর থরথর করে কাঁপছে ওর। শুভ্র বিড়বিড় করে নিজের মনে খ্যাপাটে গলায় বলল, বুঝতে পারছি তুই আমাকে একদিন ঠিকই ধ্বংস করে দিবি, আর
তুই সেটা পারবি, কারণ এই সাইফাই শুভ্র চৌধুরীকে ধ্বংস করার ক্ষমতা এই দুনিয়ার তুই ছাড়া আর কারোর সাথে নেই।